হ্যালো এভরিওয়ান, নমস্কার, সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা নতুন প্রেজেন্টেশনে। আর আজকে হবে একটা অন্যরকম ভিডিও। যদিও বা এখন এই ধরনের ভিডিওগুলো একটু ট্রেন্ডি, কিন্তু আজকে হবে এই ট্রেন্ডি ভিডিওই একজন আমার অত্যন্ত কাছের মানুষের কাছে, বলা যেতে পারে সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় মানুষ। তাদের মধ্যে একজন আজকে আমার পডকাস্টে আসতে চলেছে। আজকের পডকাস্টটা হবে ইন্টারেস্টিং, কেন কি আজকে শুধুমাত্র একটা চরিত্র নয়, একটা পুরো মানুষকে জানবো আমরা। অবভিয়াসলি এই ভিডিওটা করতে আমার নার্ভাস লাগছে। অন্যান্য সময় আমার ক্যামেরা শাইনেস থাকে, কিন্তু আজকে আমার যথেষ্ট পরিমাণে নার্ভাস লাগছে। ওয়েল, নার্ভাসনেস, কিউরিয়াসিটি, এক্সাইটমেন্ট সব কিছু আমি এক জায়গায় নিয়ে এসেছি এই ভিডিওটা করার জন্য। তাই আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগতে বাধ্য। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের পডকাস্ট। ঠিক আছে, চলো তাহলে আজকের পডকাস্টে আছে আমার সব থেকে কাছের একজন মানুষ, আমার মা মিসেস জয়ানাক চৌধুরী। আর এই পডকাস্টটায় আমি যতটা নার্ভাস, আমি তোমাকে বলবো তুমি নার্ভাস হইও না, তুমি ভুলে যাও ওখানে ক্যামেরা আছে। আমি নার্ভাস নই। সাবাস। তো আজকের পডকাস্টটা আমরা শুরু করছি। মায়ের জন্য আমি গোটা 40 মতন কোয়েশ্চেন লিখেছি। আমার ছোটবেলা থেকে এখন অবধি যা যা আমার কোয়েশ্চেন করার আছে আমি আজকে সব করে ফেলবো। আর মা, তুমি কমফোর্টেবলি সবগুলো আনসার করবে। তুমি ভাববে সামনে কিছু নেই, না, তুমি জাস্ট মন খুলে কথা বলবে। ঠিক আছে? তাহলে চলো আজকে প্রথম কোয়েশ্চেন শুরু করা যাক। তোমার প্রথম কোয়েশ্চেন ঠিক নয়, এটা তুমি বলতে পারো তোমার ছেলেবেলা সম্বন্ধে তুমি কি বলতে চাও, বা তোমার ছেলেবেলাটা কেমন ছিল? আমার ছেলেবেলাটা ছিল খুবই ভালো। তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো, কোনো দুষ্টুমিতে কেটেছে। এর বাগানে ফুল চুরি, ওর বাগানে ফল চুরি, দুষ্টুমি করে সাইকেল চালানো, স্কুল যাওয়া, স্কুলে দুষ্টুমি করা, এইসব নিয়ে আমার ভীষণ ভালোভাবে কেটেছে। তোমার বর্ন অ্যান্ড ব্রট আপটা বলো কোথায়? বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে রাঁচি, যেটা এখন অ্যাট প্রেজেন্ট ঝাড়খণ্ড। কিন্তু রাঁচিতে তুমি যখন তুমি তোমার সময়টা বলছো, এখনের সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, অনেকটা আকাশ পাতালই তফাৎ, ডিফারেন্স অনেক হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে। আর সেটা তো সময়ের সাথে সাথে হবেই, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। আচ্ছা, তোমার ছেলেবেলাতে সব থেকে সুন্দর মুহূর্ত কি ছিল? সব থেকে সুন্দর মুহূর্ত যেটা তুমি এখনো মনে করলে তোমার সেই ছেলেবেলাতে আবার ফিরে যেতে ইচ্ছা করে, এরকম? ওই স্কুল থেকে আসার পর বন্ধুদের কোনো রকমের নাকে মুখে গুজে, যদি খুব গরম পড়তো তাহলে হয়তো হাফ ছুটি হয়ে যেত, মা দরজার ছিটকিনি দিয়ে আমাদের শুইয়ে রাখতেন। তাই যথারীতি আমি টুল নিয়ে ছিটকিনি খুলে ঠিক 2:30, 3টে, 3:30 সময় ওই টকটকে একেবারে কটকটে গরমে খেলতে চলে যেতাম। সেই মুহূর্তটাকে বারবার ফিরে পেতে চাই। আচ্ছা, তুমি তো এখন অবধি মা হয়েছো। হ্যাঁ, তো তোমার লাইফে ছেলেবেলা, মেয়েবেলা না মা বেলা, কোনটা সব থেকে সুন্দর, বা কোনটা সব থেকে তুমি বেস্ট বলতে চাইবে, কোন পার্টটা? ছেলেবেলা, মেয়েবেলা এবং মা বেলা, 3টে বেলায় তিনটে আলাদা আলাদা ফেজ, আলাদা আলাদা অনুভূতি, আলাদা আলাদা আনন্দ। তার মধ্যে কোনটা যেটা তোমার সব থেকে বেশি তোমাকে একটা বেস্ট একটা ফিলিং দেয় তোমার লাইফে? ফিলিংস তো বলবো অ্যাজ এ মেয়ে হিসাবে মা হয়ে যাওয়াটা, মেয়ে বেলাটা অনেক বেশি অনুভূতিকর, অনেক বেশি আনন্দের। মা বেলা যেটা বলছো, মা বেলাটা। আর কোনোটার সাথে কোনোটার কিন্তু তুলনা চলে না যে এইটা বেস্ট, ওটা কম বেস্ট, এটাই আর কি। এটা আলাদা আলাদা একটা অনুভূতি, আলাদা আলাদা একটা স্টেজ। প্রত্যেকটা এনজয়েবল, প্রত্যেকটা মেমোরেবল, প্রত্যেকটাই সুন্দর। আচ্ছা, জীবনের সেরা উপহার? মাতৃত্ব। কোনো মেটেরিয়ালিস্টিক কিছু নয় যেটা? না। সব থেকে জীবনের সব থেকে এখন অবধি জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত আর দুঃখের মুহূর্ত। আগে দুঃখের মুহূর্তটা। দুঃখের মুহূর্ত বলতে আমার শ্বশুর বাপি চলে যাওয়াটা, আমার বাবা চলে যাওয়াটা, এবং তারপরে আমার শাশুড়ি মা চলে যাওয়াটা।
ভীষণ কষ্টের। তবে এই 3জন চলে গেছেন, তা সেটা সবচেয়ে বেশি মানে আমাকে এখনো কাঁদায়, যেটা আমার শ্বশুর বাপি চলে যাওয়াটা আমাকে খুব দুঃখ দিয়েছে। আর সুখের মুহূর্তটা বলবো যেদিন প্রথম আমি মা হলাম, সেই মুহূর্তটা। আচ্ছা আচ্ছা, এই যে আমরা সবসময় ম্যা 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 করি, এই ডাকটা যখন প্রথমবার শুনেছিলে তখন কি রকম লেগেছিল? তখন তো আনন্দে একেবারে, তবে আমার যেহেতু বড় মেয়ে হয়েছিল, যখন প্রথম ও মা বলতে শিখলো, মানে ওর সাথে আমিও মা মা করে চেঁচিয়ে উঠেছিলাম, সেটা একটা আলাদাই অনুভূতি। মানে যখন তোমার হয়েছিল এই জিনিসটা, মানে যখন দিদি হলো, তারপরে কি তোমার মানে তুমি একটা ইচ্ছে নিয়েছিলে কবে আমাকে মা বলে ডাকবে বা এরকম কিছু, নাকি যখন না, হলো জিনিসটা তখন তুমি খুব আনন্দ? হ্যাঁ, যখন জিনিসটা হলো আমি ওয়েট করে থাকিনি, সময়ে সময়ে সবকিছু হয়েছে, এবং যখন সে হট করে একদিন মা বলল, তখন সেটা খুব আনন্দের বিষয় ছিল। কিন্তু মা বলার আগে ও পাপাই বলেছিল। তাহলে কি তোমার একটু হিংসা হয়নি? না, হিংসা হয়নি, কারণ আমি জানি যে মেয়েরা বেশি একটু পাপাকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তুমি যে এই এতগুলো অপারেশন, তোমার এখন অবধি 8টা-9টা অপারেশন হয়ে গেছে? 12টা। 12টা, মানে তোমার স্টেন নিয়ে 12টা। হুম 12টা যে অপারেশন হয়েছে, হুম তারপরেও তোমার শরীরে বিভিন্ন রকম অসুখ আছে, যেগুলো ধরো সুগার, থাইরয়েড, প্রেশার, আরও নানা রকম, তোমার কোনোটা বাদ নেই। এইরকম অবস্থাতেও তুমি তোমার ডিউটি থেকে কখনো সরো না, বা যেটা যখন করার দরকার তুমি সেটা তখনই করো। এই যে একটা মানসিক শক্তি, এটা তুমি কোথা থেকে পাও? অ্যাকচুয়ালি মানসিক শক্তিটা আমি মনের ভেতর থেকেই পাই, কারণ জীবনটা খুব ছোট কিন্তু সুন্দর। তো সেই জন্যই কখন কি হবে মানুষ তো বলতে পারে না। তাই যে কটা দিন থাকবো সে কটা দিন ডিউটি, আনন্দ, দুঃখ সুখ নিয়েই থাকবো, এবং ইনস্ট্যান্ট এইগুলোকে করে ফেলতে হবে, ফেলে রাখলে হবে না। কিন্তু তাতে তো তোমার শরীরটা কখনো কখনো খারাপ হয়। সবসময় শরীর শরীর করে নিয়ে থাকলে তো মানুষ বাঁচতে পারবে না। যখন শরীর খারাপ হয়, খুব শরীর খারাপ হয়, শুয়ে পড়ি, আবার যখন শরীরটাই হলো আবার জিনিসটাকে পাত্তা দিলে ঠিক আমার মতে মানে বাঁচতে পারা যায় না, মানে মৃত্যুটা অনেক আগেই হয়ে যায়। মানে মরার আগে মৃত্যু হয়েছে? মরার আগে মৃত্যু হয়ে যায়। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিয়ের সময় তোমার ঠিক কি ফিল হয়েছিল? মানে তুমি তো জানতে যে তোমার এরকম একটা ইন্টেরিয়র জায়গার মধ্যে বিয়ে হচ্ছে, তুমি রাঁচির মেয়ে, রাঁচির মতো একটা পশ এলাকায় তুমি বড় হয়েছো, ওখানে তুমি কলেজ স্টার্ট করেছিলে, তারপরে তুমি যখন জানলে যে তোমার রাজারহাটের মতন জায়গায় বিয়ে হচ্ছে, মানে তখন তো রাজারহাটের মতো ছিল না, আর এখনো আমরা যেখানে থাকি সেখানে এখনো প্রোগ্রেস কিছু হয়নি, সত্যি বলতে এটাই। তো এই যে রাঁচির মেয়ে হয়ে রাজারহাটে শিফট হয়ে যাওয়া, এই বিষয়টা তুমি কি তখন কিছু রকম ভাবে প্রিপেয়ার্ড ছিলে, নাকি তোমার মানে বিয়ের সময় যেটা হয় যে নিজের জায়গা থেকে চলে যাওয়াতে সেটা আলাদা দুঃখ থাকে, সেটা আলাদা জায়গা, কিন্তু এই যে তোমার কি কোনো ভয় কাজ করেছিল যে আমি এখান থেকে ওখানে গিয়ে কি করে মানিয়ে নেব, বা এত গ্রামের মতন একটা জায়গায় বিয়ে হচ্ছে, এই জিনিসগুলোর সাথে? না, অ্যাকচুয়ালি যখন আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল, 19 বছর বয়সে বিয়ে ছিল, আর এই আজকালকার যুগের মেয়েদের মতন এতটা মানে বোধ হয়তো ছিল না আমার। বিয়ে বাবা মা যেখানে দেখে দিয়েছেন, আর আমি একটা প্রথম বাবা মাকে বলেছিলাম যে আমি ঘিঞ্জি এলাকায় থাকতে পারবো না। তো সেই জন্য এই গ্রামটা আমার পছন্দ ছিল, কিন্তু বাস্তবের সাথে তো আকাশ পাতাল তফাৎ ছিল। তাহলে আমার কোনোদিন কষ্টও হয়নি, তার জন্য কোনো দুঃখও হয়নি, আমি এর মধ্যেই ভালো ছিলাম। কারণ সবচেয়ে বড় কথা যে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, যার জন্য আমি কোনো এই অসুবিধা ফিল করিনি, আমার সে জিনিসটাই ফিল হয়নি যে তুমি মানে কোথায়, তোমার কখন এটা ফিল হয়নি যে আমি কোথায় ছিলাম, কোথায় এসে ধাপ করে পড়লাম? না, আমার কোনো ফিল হয়নি, সেটা আমার ভালোই লেগেছে। কারণ ফাঁকা যখন দেখলে যে তুমি কি আগাগোড়া সাপে ভয় পেতে, নাকি এখানে এসে? না, সাপে ভয়টা আমি আগাগোড়াই পেতাম, তাই এখানে এসে তো দেখছি উকি দিয়ে টুকি দিয়ে জিব্বার করে চলে যাচ্ছে, তখন সেটা একটু
ভয় লেগেছে? ভয় লেগেছিল, তা এখনো একটু সাপে তো ভয়ই লাগে। আদার্স আর কোনো আমার কোনো কিছুতেই ভয় লাগেনি। একা একা অন্ধকারেও আমি বাঁশতলা দিয়ে এসেছি রাত্রিবেলা, সেটা আমার অত হয়নি। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, আমাদের এখানে প্রচন্ড পরিমাণে সাপের উপদ্রব ছিল। এখনো কয়েক বছর আগে আছে। পর্যন্ত এখনো আছে। কয়েক বছর আগে পর্যন্ত যখন আমাদের মাটির ছিল, ঘরটা ছিল, ও তো তোমার কিসের সময় যেন আমফানে ভেঙে পড়লো। তো তার আগে পর্যন্ত কিন্তু ওই মাটির ঘরের মধ্যে রীতিমতো ডাঁড়া সাপ থাকতো। শুধুমাত্র ডাঁড়া সাপই না, ওই যখন মাটির ঘরটা ভাঙা হয় তখন কেউটে সাপের অনেকগুলো বাচ্চা কিন্তু পাওয়া গেছে। এইটা তো কিছুই না, যখন মায়ের বিয়ে হয়ে আসে মা, তখন কিন্তু সাপের উপদ্রব আরো বেশি ছিল। কাল সাপ যেগুলো হয়, যে বিষধর সাপ, সেগুলো কিন্তু আমাদের বাড়ির মধ্যে যেখানে সেখানে থাকতো। তো সেই জন্য আমি মাকে জিজ্ঞাসা করলাম যে রাঁচির মতো একটা পশ জায়গায় থেকে এখানে এসে যখন এই জিনিসগুলো দেখছে, একটা ভয়ের সম্মুখীন হচ্ছে। ওইটাই একটা ভয় লাগতো, ওই সাপটা দেখলেই ভয় লাগতো। তো তারপরে আস্তে আস্তে খানিকটা ক্যাজুয়াল হয়ে গেছে, ওরা আসবে যাবে ঘুরবে হুস হাস করবো, তবে ঘরে টরে ঢুকলে একটু ভয় লাগে, স্বাভাবিক। সেটা এখনো লাগে, সেটা আমরা ছোটবেলাতেই দেখেছি কত যে ডাঁড়া সাপ ঘরের মধ্যে ঢুকে আছে, যদিও বা ডাঁড়া সাপ কিছু করতো না, আর সাধারণত এদেরকে কিছু না করলে কিছু করেও না, কিন্তু তাও সাপ তো সাপই, একটু আওয়াজ করে করে তাদেরকে বার করে দেওয়া হতো। যাই হোক, আচ্ছা, একটা সময় যখন মনে হলো যে হুট করে কেউ তোমায় অথই জলে ফেলে দিল, ঠিক আছে, মনে করো একদিন সকালবেলা উঠলে মানে মাথায় বাজ পড়ার মতন অবস্থা, তুমি নিজে বুঝতে পারছো সেই সময় যে তুমি ছাড়া তোমার পাশে আর কেউ লড়ার মতো নেই, সেই সময় ঠিক কিভাবে সার্ভাইভ করেছিলে? সেইভাবে সার্ভাইভ করতে গেলে আমার বলতে হবে যে আমার শ্বশুর মশাই যখন চলে গেলেন তখন মাথায় বাজ পড়ার মতনই হয়েছিল, পরিস্থিতি একদম প্রতিকূল ছিল। সেগুলোকে আস্তে 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 ওভারকাম করেছি একলাই। কিভাবে, সেটাই আমরা জানতে চাইছি, সার্ভাইভ যে করেছিলে সেটার মানে পাওয়ারটা বা কি ছিল সেই জিনিসটা? পাওয়ার বলতে এক তো চিন্তা করতে হয়েছে যে আমার হাজব্যান্ডের পাশে থাকতে হবে, আর দ্বিতীয় কথা তো মানে উনি সব জায়গায় সব জিনিসটা আর কি অফিসের কারণে হোক নানান কারণে হোক করে উঠতে পারতেন না, যাবতীয় কাজগুলো আমাকেই করতে হয়েছে। তারপরে এক এক করে তখন মেয়েরা দুটো মেয়েই ছোট ছিল, তাদেরকে পড়াশুনো করানো করানো সবটাই তখন করেছি। এই অথৈ জলের পড়াটা আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পর সত্যি পড়ে গেছিলাম, তা ওনারই আশীর্বাদে আস্তে আস্তে ঠিক ওভারকাম করে নিয়েছি। তোমার এত বছরের জীবনে তোমার বলে মনে হয় তুমি কতটা কি করেছো আর কতটা কি বাকি আছে? বাকি তো অনেক কিছুই আছে, করা কিছুই হয়নি হয়তো এই জীবনে, বাকি অনেক চাওয়া পাওয়া তো থাকে, সেগুলো হয়নি। তার জন্য খুব আক্ষেপ হয় না যে বলবো না, আক্ষেপ হয়, সময়টাও আস্তে আস্তে ফুরিয়ে আসছে হয়তো। কেন এই কথা কেন ভাবছো? তুমি তো নিজেই বলেছো যে মরার আগে মরবো না। মরার আগে মরবো না, কিন্তু সময়টা তো এগিয়ে তো যাচ্ছি আস্তে আস্তে, তো সে তো আমরা সবাই এগিয়ে যাচ্ছি, জন্মের পর থেকেই প্রত্যেকটা মানুষ মৃত্যুর দিকে এগোয়। কিন্তু কথা হচ্ছে আছে অনেকগুলো আক্ষেপ যেগুলো আর মনে হয় এই বয়সে হয়ে উঠবে না, তাও অনেক সময় চেষ্টা করি, শরীর সব সময় পারমিট করে না, এই আর কি। যখন জন্ম মৃত্যুর ব্যাপারটা এলোই, তখন আরেকটা কোয়েশ্চেন করি যে তুমি যদি অবভিয়াসলি আমাদের জন্মান্তর হয়, তো নেক্সট জন্মে মানে পরের জন্মে তুমি কি হয়ে ফিরতে চাও? মনুষ্য জন্ম পেতে চাও, বা মনুষ্য জন্ম হলেও সেটা ছেলে না মেয়ে? অবশ্যই আমি মনুষ্য জন্ম পেতে চাই, এবং অবশ্যই আমি মেয়ে হয়ে জন্মাতে চাই। কি কারণ? বারবার কি কারণ বলতে না, আমি করি একটা মেয়ে হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ একটা রূপ এবং পরিপূর্ণতার একটা প্রতীকী ছবি। তো সেই জন্য চাই যে বারবার যেন আমি যদি ফিরে আসি আমি মেয়ে হয়েই জন্মাই। পরিপূর্ণ রূপ কি ছেলেরা হতে পারে না? অবশ্যই পারে, তবে নারী শক্তি মনে হয় অনেকটা বেশি, মোর পাওয়ারফুল, মোর স্ট্রং,
তো যার জন্য আমি চাই বারবার যেন আমি মনুষ্য জন্ম হলে মেয়ে হয়েই ফিরি। কিন্তু মেয়েদের তো ছেলেদের তুলনায় অনেক বেশি যন্ত্রণা ভোগ করতে হয়, হয়, ফিজিক্যালি হোক, হ্যাঁ, ফিজিক্যালি হোক, Mentally মেন্টালি হোক, হোক, অনেক কিছু কষ্ট ভোগ Situational করতে হোক। সিচুয়েশন অনুযায়ী হয়, কিন্তু সেগুলোকেও জয় করার একটা আলাদা আহ, শক্তি আছে, আলাদা একটা অনুভূতি আছে। ওই জন্য চাই বারবার আমি মেয়ে হয়ে জন্মাতে চাই। আচ্ছা, এই যে তুমি বললে জীবনে অনেক কিছু বাকি থেকে গেছে, সেগুলো কি সুযোগ পেলে এখন করবে? অবশ্যই, অবশ্যই সুযোগ পেলে অবশ্যই করবো। যেমন কি কি? যেমন আমার মানে অতৃপ্তর মধ্যে নাচ এবং গানটা রয়ে গেছে, এবং আবৃত্তিটা তবু বলবো যে ওটাতে অতটা ক্ষোভ নেই, কারণ ওটা অনেকটাই আমি মানে করতে পেরেছিলাম। কিন্তু নাচ গানটা ক্লাস 10-এর পর মানে 4th ইয়ার দুটোই কমপ্লিট করার পর আমাকে ছেড়ে দিতে হলো পড়াশোনার জন্য। তো সেইটা এখনো সুযোগ পেলে আমি আবারও করতে চাই। তুমি নাচ কাত্তাক করতে? কাত্তাক করতাম। আচ্ছা, এবার আরেকটা মানে কি বলবো, একটু অন্যরকম কোয়েশ্চেন। পাপাকে তুমি আউট অফ 100 কত দেবে? 100-এ 100। 100-এ 100। তো অ্যাজ আ ফাদার অর অ্যাজ আ হাজব্যান্ড অর অ্যাজ আ হিউম্যান বিং? অ্যাজ এ ফাদার তো 100-এ 100, হিউম্যান বিংও 100-এ 100, হাজব্যান্ড হিসাবে 100-এ 200 দেবো। সাবাস! আর নিজেকে কত দেবে আউট অফ 100? আউট অফ 100 নিজেকে বিচার করাটা খুব মুশকিল। আমি সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করছি। নিজেকে বিচার করাটা খুব মুশকিল, মানে তাহলে সেই কবিতাটাই হয়ে যাবে যে লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো সেই ক্ষেত্রে নিজের উপর রিমার্কস দেওয়াটা ঠিক আসে না, হয় না। সেটা অন্য কেউ রিমার্কস দিলে বা পয়েন্ট দিলে সেটা বেশি ভালো। আমরা তো কেউ নই পয়েন্টস দেওয়ার, মেনলি মানে আমরা হচ্ছি নখের যোগ্য নই। সন্তানরা অবশ্যই মা বাবার নখের যোগ্য হয় না। তো সেই ক্ষেত্রে এই রিমার্কসটা আমিও দিতে পারবো না। প্রত্যেকটা মাই তার সন্তানের কাছে কি হয় সেটা আমাদের পক্ষেও এক্সপ্লেন করা একটু মুশকিলের। তো সেই জায়গায় মার্কস তো আমরা দিতে পারি না, কিন্তু মাকে আমরা যেভাবে দেখেছি, এখন অবধি যেভাবে দেখি, সেইখানে দাঁড়িয়ে মা যা করে তার শিখিয়ে আনা ভাগও আমরা করতে পারবো না। না আমি আমার দিদির কথা বলছি না, বাট আমি জানি যে আমরা কেপেবল নই করার জন্য, যে মানসিক যে পাওয়ারটা লাগে। না, সেটা কোনো কথা না যে কেপেবল হবে না, কেন হবে না? সেটা কেপেবল করতে হবে, মানসিক শক্তিটাকে বাড়াতে হবে। হ্যাঁ, তুমি যে সিচুয়েশনে পড়েছিলে সেই সিচুয়েশনে আমাদের হয়তো মানে কি বলবো, ভাগ্যক্রমে আমাদেরকে পড়তে হয়নি, সেই জন্য হয়তো আমরা ওই মানসিক শক্তিটা পাইনি। হ্যাঁ, সেটা একটা কারণ সেই হতে পুশটা পারে। আমরা পাইনি, সে বা এখন অবধি সেরকম আরেকটা হচ্ছে যে মানে মোটামুটি আমি মানে যে জিনিসটাকে ফিল করি যে কোনো ফিল্ডে গেলে কোনো একটা জিনিস থেকে হেরে আসাটা ঠিক না। আগে থেকেই আমি হেরে যাব, তাহলে তো হেরেই বসে থাকবো, তাই না? তো সেই জন্য সেই শক্তিটা, মনের শক্তিটা আগে রাখতে হবে, তাহলে অটোমেটিক। আমরা দেখেছি যে আমরা যদি কোথাও যেতাম, মানে ঠিক আছে, যদি মানে এক একজন মা বাবা প্রেশার দেয় না, তুমি ওখানে গেছো, তোমাকে ওখানে ভালো রকম ভাবে রেজাল্ট করতেই হবে বা কিছু না কিছু একটা আনতেই হবে। এরকম অনেক সময় হয়েছে যে আমরা পারিনি কিছু, হয়তো পার্টিসিপেটই করেছি, শুধু আমরা কোনো র্যাঙ্ক করিনি। তখনও মা বা পাপা কখনো আমাদেরকে বলেনি যে করতে পারিসনি, হলো না, তোর দ্বারা কিছু হবে না, এরকম কিন্তু কখনো বলেনি। আনটিল অ্যান্ড আনলেস আমরা বলেছি যে আমাদের কি ফল্ট বা এই জন্য হয়তো হয়নি, তো হতেই পারে, পরের বার ভালো করে দিস। এই যে একটা মোটিভেশন বা এই যে একটা মেন্টাল সাপোর্ট, সেটা কিন্তু আমরা আগাগোড়া বাবা মায়ের কাছ থেকে পেয়ে এসেছি। ইভেন আমার চাকরির ক্ষেত্রেও যে আমি কি খেটেছি, আমি কিছুই খাটিনি। যে পরিমাণে বাবা এবং মা সাথে ছিল, আর মা যেভাবে ফিজিক্যালি আমার সাথে ছিল, যা কষ্ট করে আমাকে ব্যাঙ্গালোর পৌঁছে দিয়ে এসেছিল। ব্যাঙ্গালোর শুধু না, ব্যাঙ্গালোর থেকে মাদিকেরি গেছিলাম না, ব্যাঙ্গালোর থেকে মাদিকেরি অনেক দূর, অনেক দূর। যারা জানেন ডিস্টেন্সটা তারা বুঝবেন। তো ওখানে ব্যাঙ্গালোর থেকে দুটো বাস করতে হতো, তো খুব ডিফিকাল্ট ছিল। সেই জায়গা থেকেও আমি কিছু করে উঠতে পারিনি সেই জায়গাটায়, কেন কি
জানি না কেন কি বৃত্তান্ত, আমি এটা বলতে পারবো না, কিন্তু ওই একটা জায়গা যে মা আমাদেরকে দেখতে চেয়েছিল যে আমরা কিছু করব, আমরা মেয়ে বলে কিছু করব না বা করতে পারবো না, এই জিনিসটা নয়। সেই জায়গা থেকে এখনো আমি আমার দিদি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের নিজেদের ফিল্ডে চেষ্টা চালিয়ে যাচ্ছি। করবো তো অবশ্যই, কিছু তো করবো অবশ্যই, কেন কি অবভিয়াসলি মায়ের এটা একটা আকাঙ্ক্ষা, সেটা আমরা ঠিক করবো। তুমি দেখো আমরা ঠিক পারবো করতে। হয়তো মনের যদি সে জেদ থাকে, জোর থাকে, নিশ্চয়ই পারবে। তবে সেই যে কোনো ফিল্ডে গেলে অনেক রকম অবস্ট্রাকশনস আছে, অনেক রকম বাধা হবে। তা সেই বাধাতেই যে সবসময় জিতে তোমাকে র্যাঙ্ক করে আসতে হবে এমন কোনো কথা না, চেষ্টাটা চালিয়ে যাওয়াটা বড় কথা। হ্যাঁ, এটা আমি যদি আগের সাথে তুলনা করি সেই জায়গাতে আমি হেরে গেছি, কিন্তু আমি ওটা মনে করি যে ওটা আমার আমার জন্য ছিল না। ওটা যদি আমার জন্য হ্যাঁ, হতো হ্যাঁ। তাহলে আমি ঠিক করে আসতে পারতাম। But ছিল না, সেটার জন্য কোনো আক্ষেপ নেই, আক্ষেপ না, করার কি আমার আছে? সত্যি আক্ষেপ নেই, কেন কি আর যদি আমার ইন্ডিয়াতে থাকতো আমি মরেই যেতাম, আমার বিয়ে থাও হতো না। বিয়ে থাও হতো না তো বাদ, ওই অবস্থায় প্রবীত আমাকে পছন্দ করেছিল। সেটাও সত্যি। আর ওই অবস্থায় যে আমাকে পছন্দ করেছিল, পছন্দ করে বিয়ে করেছিল। তো যাই হোক, আমরা অন্য কোয়েশ্চেনে অন্য ব্যাপারে ঢুকে পড়ছি। তো আমার কথা হচ্ছে যে অবস্ট্রাকশন আসবে, আর অবস্ট্রাকশনটাকে কি বলবো, জীবনের overcome করবো। লড়াইটা হচ্ছে বড় কথা, লড়াইয়ের যে মনোভাব সেটা হচ্ছে বড় কথা। হার জিত তো প্রতিটা খেলাই আছে, প্রতিটা ক্ষেত্রেই আছে। হেরে গেছি বলে আমি সব শেষ হয়ে গেছে তা নয়, না, হারাটা থেকেই শুরু হয়। আচ্ছা চল নেক্সট। তোমার জীবনের সেরা পুরুষ কে বা তোমার জীবনের হিরো কে? আমার হাজবেন্ড। বাবা নয়? বাবা নয়, নয়। নয়। হাজবেন্ড আমার সেরা পুরুষ। আর বাবা তো বাবার জায়গায়, বাবা এবং হাজবেন্ডের মধ্যে কোনো একটা না না, তুলনা আমি ঠিক সেরা হয় না। পুরুষ বলেছি। পুরুষ মিন্স যে কোনো মেল ফিগার হতে পারে, বা সেটা আইডল হতে পারে, বা সেটা হিরো হতে পারে, সেটা সেই হিসেবে বলছি। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার কাছে আমার হিরো আইডল আমার হাজবেন্ড। বাবাকে মানে পেয়েছি তো খুব কম, 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তখন খুব ছেলেবেলাটাই বাবার সাথে কেটেছে, সেই ম্যাচুরিটিটা তো বাবার সাথে পাইনি। তো যার জন্য সেরা পুরুষ আমার কাছে আমার হাজবেন্ড। আচ্ছা, স্বপ্ন আর শখের মধ্যে একটা হালকা সুতোর মতো ডিফারেন্স আছে, বিশ্বাস করো সেটা? তো তোমার স্বপ্ন কি ছিল বা এখনো সেটা কন্টিনিউ আছে, যেটা তুমি ভাবো যে পূর্ণ হতে পারে? আমার স্বপ্ন ছিল যে 3 ছেলে মেয়ে খুব ভালোভাবে দাঁড়াবে, নিজেদের আইডেন্টিটি তৈরি করবে। সেটা আমি এখনো চিন্তা করি, এখনো না না না, স্বপ্নে সেটা তো আছে। তোমার ছেলে মেয়েদের নিয়ে, হ্যাঁ, কিন্তু তার আগে আগে তোমার তোমার নিজস্ব যেটা বলছি আমি, মানে নিজস্বতা বলতে নিজের আমি চেয়েছিলাম যে নাচ গান নিয়ে একটু এগোতে, কিন্তু সেটা সময়ের জন্য বা পড়াশোনার জন্য বাধা হয়ে গেল। তো সেই স্বপ্নটা এখনো আজও আছে, যদি সুযোগ পাই, সময় পাই, শরীর পারমিট করে, আমি চেষ্টা করব সেটা পূরণ করতে। আচ্ছা, আর স্বপ্নটা তো শুনলাম, শখের ব্যাপারে এবার শুনি। তোমার শখ কি, বা শখটা কি পূরণ করতে পারছো, নাকি এমন কোনো শখ আছে যেটাকে ভবিষ্যতে পূরণ করতে চাইবে? ওই একই জিনিস বলবো যে আমার নাচ গানটাই শখের খুব, এটাকেই পূরণ করতে চাইবো। মানে তোমার একটাই জিনিস যেটা ঘিরে তোমার শখ স্বপ্ন দুটোই? দুটোই। আচ্ছা, তোমার জীবনের প্রিয় মানুষ কি? প্রিয় মানুষ মানে চোখ বন্ধ করলেই তুমি কমফোর্ট বলতে, বা যে কোনো মনের চাপ সেটা তুমি তাকে বলতে চাও, এরকম একজন কমফর্ট জোনের মানুষ বা অত্যন্ত প্রিয় মানুষ, তাকে তুমি মানে কে, সেটা তোমার লাইফে কে? সেটা তো কমফর্ট জোন বলতে যেরকম মেয়েরা আছে, আমি যেটা আমি অনেক কথা খুলে বলতে পারি, বা এবং আমার 2 জামাই আছে, তাদের সাথে আমি মানে হাজব্যান্ড তো প্রিয় মানুষের মধ্যে আছেন, কিন্তু আমি এই 2 জামাইয়ের মধ্যে আমি কমফর্ট জোনটা পাই।
যেটা আমি অনেক জিনিসই তাদের সাথে আমি শেয়ার করতে পারি, মন হালকা হয়। আচ্ছা, তোমার লাইফের টার্নিং পয়েন্ট কোথায়? মানে জীবনে হুট করে যেন জীবনটা চেঞ্জ হয়ে গেল, তো এই সিচুয়েশনে তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছিলে? ওই একই কথা বলবো যে দাদুর কেসটা। হ্যাঁ, যে বাপিকে হারানোর পর থেকে যা বাপি যতদিন ছিলেন ততদিন যেন মনে হয়েছিল যে মাথার উপর তো বট গাছটা আছে, কোনো অসুবিধা হবে না। একের পর এক যতই বিপদ আসুক, যতই কিছু আসুক না কেন, সেটা বাপি সামলেছিলেন, কোনোদিন বুঝতে হয়নি। কিন্তু উনি চলে যাওয়ার পর যেন মনে হয়েছিল যে দুম করে মাটিতে পড়ে গেলাম। তো সেটাতে তুমি নিজেকে হ্যান্ডেল করলে কি করে? তখন দেখেছিলাম যে এছাড়া কোনো হ্যান্ডেল যদি না করি, সেখান থেকে যদি করি, তাহলে অনেকটা তলিয়ে যেতে হবে, হালটা নিজে ধরতে হবে। তখন সেইটাই যে তোমার মানে কি, সেটা কি সমস্তটাই মনের জোর? মনের জোর, একদম মনের জোর, দাঁতে দাঁত চেপে মনের জোরে করে গেছি। তোমার বিপদের দিনে সব থেকে বড় বন্ধু কে? আমার হাজব্যান্ড। আচ্ছা, তুমি অ্যাজ আ পার্সন, মা, মেয়ে, বন্ধু, কোনটাতে নিজেকে বেস্ট বলতে চাও? এটা তোমাকে স্পেসিফিক একটাই বলতে হবে। মানে তুমি অ্যাজ আ পার্সন বিং, তুমি নিজেকে মা হিসেবে। আচ্ছা, তোমার পছন্দের রং কি? সবুজ। খাবার এই সুগার হওয়ার পর থেকে মিষ্টিটা খুব মানে ক্রেভিংস হচ্ছিল, তো ডাক্তারের চাপে যথারীতি ওটাকে ত্যাগ করতে হয়েছে। খাবার এই এখন মিষ্টিটা হলে মনে হয় যেন খাই করে মনটা, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, করতে পারি না ভয়ে, এইটাই। আচ্ছা, প্রিয় জায়গা কি? প্রিয় জায়গা আমার ঘর, নিচের ঘর। যেখানেই থাকে না কেন, নিচের ঘরে এসে খাটে শুয়ে পড়লে মনে হয় সমস্ত শান্তি আমার এখানে। পোশাক কি? প্রিয় পোশাক অবভিয়াসলি শাড়ি, কিন্তু শারীরিক কারণে কিংবা খুব তাড়াহুড়োর কারণে হয়তো কখনো পরা হয় না, বেশিরভাগ সময়টা এড়িয়ে যেতে হয়, কিন্তু প্রিয় পোশাক শাড়ি। আর প্রিয় মানুষ অবভিয়াসলি বাবা। আচ্ছা, তুমি নিজেকে ষোড়শী ভাবো, ঠিক আছে? অবশ্যই। না আমি বলছি, তুমি তো সবসময় সুইট 16, সেটা আমি বলছি না। নিজেকে তুমি ষোড়শী ভাবো, ভেবে তোমার সামনে এখন একজন ষোড়শী আছে ধরে নাও, এই যুগের ষোড়শী, তাকে তুমি কি অ্যাডভাইস দিতে চাও বা কি বলতে চাও? আমি ওই যুগের ষোড়শী এবং এই যুগের ষোড়শীর সাথে আকাশ পাতাল একটা বিশাল গ্যাপ, ডিফারেন্স আছে, সময়ের সাথে সাথে মানে প্রচুর ডিফারেন্স হয়েছে। তবে বলবো ষোড়শীকে যে সময়ের সাথে সাথে অবশ্যই তাল মেলাবে, নিজের আইডেন্টিটি গ্রো করবে, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত করে নিজেকে ভাসিয়ে দিয়ে যেন সেটাকে শেষ করে ফেলো না। এবং এখনকার মানুষের মধ্যে আবেগটা অনেকটা কম, আমি সেটাই বলবো যে বারবার, যে আবেগটাকেও রাখবে, সহানুভূতিটাকেও রাখবে, কিন্তু কোনো কিছুর সাথে গা ভাসিয়ে দিলে হবে না, নিজেকে নিজের জায়গায় রাখতে হবে। তোমার ফেভারিট ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? সমুদ্র, পাহাড়, জঙ্গল, কোনটা? সমুদ্র। আচ্ছা, তোমাকে 3টে সুন্দর মুহূর্ত বলতে হবে। একটা হচ্ছে ছেলেবেলা থেকে, একটা হচ্ছে বিয়ের পরের সময় থেকে, আর একটা হচ্ছে মা বেলার সময় থেকে। প্রথমে ছেলেবেলাটা শুনি। সুন্দর মুহূর্ত, যখন প্রথম মনে আছে ছেলেবেলায়, তখন বোধহয় 8-এ পড়ি, বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় কেউ জানতো না, আমি নাম টাম দিয়ে চলে আসতাম, প্র্যাকটিস করতে যেতাম। প্রথম যখন ফার্স্ট প্রাইজটা পেলাম আবৃত্তি কম্পিটিশনে, তখন ছুটে এসে
বাবাকে জানিয়েছিলাম। তার আগে আমার বাবা মার্কেটে গেছে, মার্কেটে গিয়ে জানতে পেরেছে যে তোর মেয়ে আজকে আবৃত্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এটা আমার কাছে খুব সুন্দর মুহূর্ত। আর মেয়েবেলা না, মানে বিয়ের পরের সময়, বিয়ের পরের সময়টা যেদিন প্রথম জানতে পারলাম আমি মা হব। তার আগে কি তোমার বিয়ের পরের কোনো সুন্দর মুহূর্ত নেই? হ্যাঁ, সুন্দর মুহূর্ত সবই ছিল। আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়া, বা তার সাথে সময় কাটানো, রাঁচিতে যাওয়া বেড়াতে, এই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। কিন্তু তাও বিয়ের পরে সবথেকে সুন্দর মুহূর্ত বলা যেতে পারে ওই সময়টা যখন তুমি জানতে পারলে মা হবে। আর মা বেলার সবথেকে সুন্দর মুহূর্ত যেদিনকে প্রথম দিদি হলো, যখন তার কান্নাটা আমি ওটিতে শুনতে পেলাম, তখন তার সেই সুন্দর মুহূর্তটা। চিৎকার করেছিল? চিৎকার করেছিল, এখনো করে। আচ্ছা, তুমি মা হয়ে আজকে এখন যারা নিউলি মাদার যারা, তাদেরকে কি অ্যাডভাইস করবে? নিউলি মাদার যারা, তাদেরকে একটাই অ্যাডভাইস করব যে কোনো কিছু তাদের উপরে চাপিয়ে দেবে না। চেষ্টা অবশ্যই আমাদেরও নিজস্ব কিছু স্বপ্নগুলো প্রত্যেক মা বাবার থাকে যে আমি আমার সন্তানদের ডাক্তার করবো, উকিল করবো, সেটা থাকে স্বপ্ন, কিন্তু সেখানে যদি সে না পেরে ওঠে বা বাধাপ্রাপ্ত হয়, সেখানে তাকে কোনো প্রেশার দেবেন না, সে তাকে তার মতন বাড়তে দেওয়া উচিত। আচ্ছা, তোমার ছোটবেলার সবথেকে ফেভারিট সাবজেক্ট কি ছিল? ইকোনমিক্স অ্যান্ড বায়োলজি খুব ফেভারিট সাবজেক্ট ছিল। ধৈর্য সহ্য যখন তোমার প্রায় শেষের দিকে, সেই অবস্থাতেও কি করে টিকেছিলে? কারণ তখন যেন টিকতে হবে, দেয়ালে পিঠটা ঠেকে গেছে, কিন্তু সেই দেয়ালে পিঠটাতেই হেলান দিয়েই আমাকে চালিয়ে যেতে হবে, আমাকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু তুমি তো তখন পারছো না, মানে তোমার বলে মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে যাই, সেই অবস্থাতেও কি করে স্টিক করেছিলে? সেটা জানি না ঈশ্বরের আশীর্বাদ কিনা, সেই সময় কখনো মনে হয়নি যে আমি ছেড়ে বেরিয়ে যাব, কারণ ছেড়ে বেরিয়ে যাওয়া মানে হার, আর হার মানাটা খুব একটা আমি পছন্দ করি না, সহ্য করতে পারি না। কিছু আক্ষেপ আছে? আক্ষেপ তো জীবন থাকলে অনেক আক্ষেপ থাকে। আক্ষেপ বলতে মানে এমন কিছু আক্ষেপ যেটা তোমার বারবার বলে মনে হয় এই সুযোগ পেলেই করে ফেলবো, এই সুযোগ, মানে সুযোগের একটা অপেক্ষা, কেউ একটা তোমাকে সুযোগটা দিলেই তুমি সেটাকে লুপে নেবে। ডাক্তারি পড়ার খুব ইচ্ছে ছিল, চেয়েও ছিলাম, কিন্তু আমার বাবার এতটা ফিনান্সিয়াল কন্ডিশন এত ভালো ছিল না যে আমাকে ডাক্তারি পড়াতে পারবে। এটা যদি কেউ আমাকে এখনো দেয়, আমি গ্র্যাব করে নিতে চাই। এটা কখনো জানতাম না, মায়ের পছন্দের রংটা জানতাম, এটা কখনো জানতাম না। আজকের পডকাস্ট অনেকটা চিনতে পারছি তোমাকে। আচ্ছা, নিজেকে যে চিরতরুণ রেখেছো, সবসময় মানে এরকমও হয়েছে মা এনজিও করাতে যাবে, আগের দিন আইব্রো করে পুরো ফিটফাট, হাসপাতালে যাবে না, নেল পালিশ করে একদম পুরো ফিটফাট। তো এই জিনিসটার রহস্যটা কি? মানে আমার ভালো লাগে, সেজে গুজে থাকতে ভালো লাগে। যখন নিজের ফেসটা দেখি যে সেজে গুজে আমার ভালো লাগছে, তখন আমার মনটা ভালো হয়ে যায়। যখন দেখি যে না আমি মুষড়ে পড়ছি, তখন যেন আমি মানে মনের দিক দিয়ে ভেঙে যাই। সেই জন্য আমি সবসময় ফিটফাট এবং চিরতরুণ থাকতে চাই। বয়সের নাম্বারটা ম্যাটার করে না সেখানে। ইভেন মাঝে মাঝে মাকে কেউ একজন না ছিল যে দিদিকে আর তোমাকে দুই বোন ভেবেছিল, সেটা এখনো লোকে ভাবে, আর বিশ্বাস করতে চায় না যে এনার দুজন এখনো নাতি নাতনি আছে। এখনো অনেকেই বিশ্বাস করতে চায় না। তোমার জীবনের সব থেকে প্রিয় আইডেন্টিটি কোনটা? মানে তুমি অ্যাজ আ হোল, তোমার তো নিজের একটা আইডেন্টিটি আছে,
তো সেই আইডেন্টিটিতে তোমার সব থেকে প্রিয় আইডেন্টিটি কোনটা? আমি মেয়ে যে আমার এই আইডেন্টিটাই মানে হোল অ্যাজ এ হোল আমি মেয়ে, এই আইডেন্টিটাই আমার প্রিয় প্রিয়, খুব প্রিয়। আচ্ছা, এই যে তুমি যে এত বছর ধরে একজন মা, হ্যাঁ, ঠিক আছে, এই আইডেন্টিটিতে কখনো হাঁপিয়ে ওঠোনি? না আমি তো জিনিসটাকে তো ভালোবেসেছি, কোনোদিনই হাঁপিয়ে উঠিনি, একলা হাতেই করেছি, কোনোদিনই হাঁপিয়ে উঠিনি। সবসময় ধৈর্য সহ্য কি থাকতো? না থাকলে তো হবে না, সেটা যদি সেই ধৈর্যটাকে হারিয়ে ফেলি তাহলে আমি কার কাছে যাব? আচ্ছা, আমি এটা আউট অফ সিলেবাস কোশ্চেন করছি, এটা আমার মেতে নেই। আমাদের তিনজনের মধ্যে কাকে বড় করতে তোমার সব থেকে বেশি মানে কালঘাম ছুটেছে? ভাইকে। ভাইকে? কেন? এক তো হলো প্রিম্যাচিওর ছিল, ভীষণভাবে ভুগতো, এখনো ভোগে, মানে ওকে মানুষ করতেই আমার খুব কালঘাম। না না, আমি সেই হিসেবে বলছি না, মানে ধরো কথা শুনছে না, বাধ্য নয়, ঝগড়াঝাটি মধ্যে থাকছে, মানে অবাধ্য টাইপের বাচ্চা কাচ্চা। না অবাধ্য, আমার 3 ছেলে মেয়ের মধ্যে সেরকম বাচ্চা কাচ্চা না করবে, জেদ করবে, দুষ্টুমি করবে, সেটা তো কারণ আমিও বাধ্য ছিলাম। হ্যাঁ ছিলি, হ্যাঁ? ভয় পেতি, ভয় পেতি। আমি এটাই শুনতে চাইছিলাম, আমাকে বলবে না সেটা তো দুষ্টুমি, এটা এ করবে, এটা তো স্বাভাবিক, এটা তো ছেলেবেলার মধ্যে না, এটা তো আমরাও করেছি। তো সেই রকম আমাকে কোনোভাবে বেগ পেতে হয়নি, কিন্তু ওই শারীরিক দিক দিয়ে ভাইকে নিয়ে খুব ভুগতে হয়েছে, বা এখনো সেটা নিয়ে আমি খুব চিন্তায় থাকি। আচ্ছা, আজকে তোমার জীবনে কোনো বাধা ধরা, ঠিক আছে, মানে লাইক তোমার কোনো দায়িত্ব নেই, তোমার কোনো কর্তব্য নেই, হ্যাঁ, তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে তুমি নিজেকে সমাজের কোন জায়গায় দেখতে পাচ্ছ বা কি করছো? ধরো আজকে তোমার সিচুয়েশনে তুমি একলা, তোমার অ্যারাউন্ডে কোনো ফ্যামিলি নেই, কোনো ফ্যামিলির প্রেশার ছিল না তোমায় বিয়ে করতে হইব, দায় দায়িত্ব কিচ্ছু নেই, কোনো তোমার মাথায় কোনো রকম কোনো বার্ডেন নেই, তাহলে তুমি সমাজের কোন জায়গায় নিজেকে দেখছো? সমাজের একটা সাধারণ মানুষ হিসেবে নিজেকে দেখছি, কারণ অনেক ইচ্ছে আছে যেগুলো হয়তো পূরণ হয়নি, বা এখন না না, তুমি এখন যেখানে আছো সেখানে তুমি পূরণ করতে পারবে, আমি সেটাই বলছি। পূরণ করতে পারবো, তবে আমি এখন মানে এই মুহূর্তে সামাজিক দিক দিয়ে আমার এখনো ইচ্ছে করে যে রাস্তার ধারে যারা মানসিক ভারসাম্যহীন এবং যারা অসুস্থ, গরিব, বয়স্ক মানুষ বিশেষ করে, তাদের জন্য এই একটু হাতটা বাড়িয়ে দেওয়া। তার মানে সেই জায়গা থেকে বলতে গেলে তুমি তোমার জায়গা থেকে এমন একটা এস্টাবলিশমেন্ট পেয়েছো যেখানে তুমি একটা পুরো এনজিও রান করতে পারো, বা এরকমই কোনো একটা সংস্থা যেটা দুস্থ মানুষদের সাথে থাকে, সেটাকে তুমি কি বলবো এগিয়ে নিয়ে যেতে পারো, এরকমই একটা কোনো জায়গায় দেখতে। হ্যাঁ একদম। আচ্ছা, একটা কোয়েশ্চেন, এটা আমার করা উচিত কি না আমি জানি না, বাট বাবাকে কখন আই লাভ ইউ বলেছো? আই লাভ ইউ এখনো বলি। হ্যাঁ এখনো বলি। এখনো বলো? হ্যাঁ। পাপা কখনো বলেছে? পাপা না কোনোদিন। তুমি যখন বলো পাপাকে আই লাভ ইউ, পাপা কি রিঅ্যাক্ট করে? হাসে। হ্যাঁ সত্যি? রিসেন্ট কবে বলেছো? এই তো 4-5 দিন আগে। হাসে। পাপা হাসে? পাপা কখনো মানে তোমাকে উজাড় করে বলেনি না যে কতটা ভালোবাসি? তার ভালোবাসাটা সবসময় সুপ্ত। সেটা তুমি কি করে বোঝো? মানে এটা তো খুব, তো তোমার কি বলে মনে হয় না যে যে জিনিসটা আছে সেই জিনিসটা একটু শো অফ না, ইচ্ছে করে যে, হ্যাঁ ইচ্ছে করে যে বলুক সেও, একটু আই লাভ ইউ বলুক, কিংবা একটু এই যেটা গেল ফেব্রুয়ারি মাসে কি বলে ভ্যালেন্টাইন্স ডেতে একটু কিছু বলুক, সেটা ইচ্ছে করে, কিন্তু সেটা হয় না কখনো। রাগ হয় না? হয় মাঝে মাঝে রাগ হয়, তারপরে আমি বলে কোনো লাভ নেই, অ্যাজ এ মানে ও যেরকম ছিল সেরকমই থাকবে, কিন্তু ভালোবাসার দিক দিয়ে বলবো সে যা। এই যে সুপ্ত জিনিস, সুপ্ত ভালোবাসাটা বোঝো কি করে? তার চোখ দেখলেই বোঝা যায়।
চোখ দেখলে কি বোঝো? আমি তো কিছু বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তার চোখ দেখলে, যে মানুষটা ভালোবাসে তার চোখ দেখলেই বুঝতে পারে। পাপাও চশমা পরে, ও চশমা পরে, তো আমি ওকেও দেখতে পারি না। সে মানে ঠিক বুঝতে পারে। কি হয়, মানে চোখে কি হয়? চোখের ভাষা আলাদা হবে, চোখের ভাষাটাই আলাদা আলাদা হবে। সে ডিপেন্ডেন্ট হবে তোমার প্রতি অবশ্যই, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, সবটাই, সব রকম ভাবে। সবটাই। তুমি কি পা তুলে বসো মা? না। পা ব্যথা করছে না বাবা? আচ্ছা, কখনো কি মনে হয়েছে মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো? না, কখনো না, কখনো মনে হয়নি? কখনো মনে হয়নি। বা এরকম কি মনে হয়েছে যে আমি যদি আজকে ছেলে হতাম তাহলে ওটা আজকে আমি পেয়ে যেতে পারতাম? না, ছেলে হলে যে ওই জিনিসটা পাবো বা পারবো সেটা আমাদের দিকে না। মেয়ে হলে আমি সেই জিনিসটা পাবো এবং করতে পারবো। যেটা ছেলেরা পারে সেটা আমিও করতে পারবো। আচ্ছা, তুমি তো খুব ভালো নাচতে, গাইতে, আবৃত্তি করতে, কবিতা লিখতে। এগুলো বন্ধ হয়ে যাওয়াতে কোনটা সব থেকে বেশি মিস করো? গান গাওয়াটা খুব বেশি মিস করি। নাচটাও আছে, সেটা তুমি তো কবিতা লিখতে, লেখাটা কেন বন্ধ করলে? লেখাটা সময়ের চাপে, মেয়েরা হলো তাদের সে মানে পড়াশুনো করানো, এ করানো, মানে সময়ের অভাবে খানিকটা এতে বন্ধ হয়ে গেল। আমি একটা কথা বলতে চাই এর মধ্যে। তোমার একটা আমি ডায়েরি খুঁজে পেয়েছিলাম। আমি তো বরাবরই একটু বেশি পাকা ছিলাম না, ওখানে একটা দেখেছিলাম তোমার কবিতা লেখা, প্রেমের গর্ভপাত। আমার এখনো কবিতাটার নাম মনে আছে। লিখেছিলে, এতটা হবে হয়তো। তো ওই কবিতাটা অবভিয়াসলি যেই বয়সে পড়েছি সেই বয়সে তো আগামাস্তরা কিছু বুঝতে পারিনি, কিন্তু সেটাতে বুঝেছিলাম যে মানে কি বলবো, তুমি লিখতে আর কি। হ্যাঁ, প্রচুর লিখেছি। কোথায় বেরিয়েছে? লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল। আমার একটা গল্পের থ্রু দিয়ে একটা পুরো উপন্যাস লিখেছিলেন আমাদের রাঁচিরই একজন লেখক, তাই? তাপস মজুমদার। হ্যাঁ, কত কিছু জানি না সত্যি। তোমার গল্প যে উপন্যাস হয়ে বেরিয়েছিল সেটাও জানি না। আবৃত্তি বেরিয়েছিল? আবৃত্তি, হ্যাঁ, লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল। মুক্তধারা একটা লিটল ম্যাগাজিন ছিল আমাদের রাঁচির, ওখান থেকে বেরিয়েছিল। সেটা কি শুধু রাঁচিতেই স্প্রেড হয়েছিল? না, কলকাতাতেও এই ইয়েতে বেরিয়েছিল, বইমেলাতে। বাপরে বাপ, এত কথা জানতাম না। আচ্ছা, তুমি যখন গানটা খুব মিস করো, একটা তাহলে গান গাও, যেটা তোমার সব থেকে বেশি পছন্দের গান। পছন্দের গান তো প্রচুর প্রচুর, হাজার হাজার। তার মধ্যে থেকে একটা গান। এখন রিসেন্ট যেটা ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা, দেখো দেখো কানায়, গানটা আমার খুব খুব ভালো লাগে, খুব টাচ করে। গাও, ওটা গাও। তুমি ভেবে না তোমার সামনে কিছু নেই, তুমি সেটার জন্য। হ্যাঁ, দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওই, ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি, চলতে নারী আমি, দেখো আমায় সই, দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওই, দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওই, ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি, চলতে নারী আমি, ধরো আমায় সই, দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওই। গানের তো আমি কিছু বুঝি না, কিন্তু মায়ের এই গানটা আমার বেস্ট লেগেছিল, বেস্ট। জীবনের এরকম কোনো সময় আছে যেটাকে আবার রিলিভ করতে চাও, মানে আবার বাঁচতে চাও একই রকম ভাবে? ওই ছেলেবেলা, মেয়েবেলা, বিয়ের আগের মুহূর্ত, বিয়ের আগের মুহূর্তটা আমি বারবার ফিরে যেতে চাই। এবং সেই রাঁচি, সেই খেলার মাঠ, সেই স্কুল, সেই দিদিমণি, মাস্টারমশাই, সবাইকে আরেকবার পেতে চাই, বারে বারে পেতে চাই। আচ্ছা, তুমি
তুমি তো এটা মানো যে তুমি একজন মা, হুম, তোমার মতন এই জগতে আর যত মা আছে হুম, তাদের প্রত্যেক জনেরই আলাদা আলাদা লড়াই আছে, আলাদা আলাদা গল্প আছে, রাইট? অবশ্যই। কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা মায়ের মধ্যে একটা কমন কিছু একটা বিষয় আছে, ঠিক? হুম, সেই জায়গা থেকে তুমি তাদেরকে কি অ্যাডভাইস দেবে, মানে যেটা প্রত্যেকটা মায়ের জন্য কমন হবে? কমন হবে একটাই, যে বলবো সন্তানদের জন্য যেমন বাঁচতে হবে, তেমন একটা কথা বলবো যে হাজারবার যদি সন্তানদের জন্য বাঁচতে যাই তো অন্তত একবার নিজের জন্য বাঁচতে বাঁচতে হবে। হবে। একবার অন্তত নিজের জন্য বাঁচতে হবে। তুমি কি সেই বাচ্চাটা বাঁচো? বাঁচি না, কিন্তু বাচ্চাটা উচিত। উচিত। কিন্তু কেন উচিত। বাঁচো না? কেন বাঁচি না, না মানে ওই একটাই কারণ যে আমি এখনো গান এবং নাচটা নিয়েই, মানে যেটা নিজের জন্য বাঁচা, মনে হয় শুধু ওই ঘেরাটোপটা শুধু আমার, হুম 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 ঘেরাটোপটা শুধু আমার, তো শুধু বারবার মনে হয় যে ওটা নিয়েই আবার শুরু করি। তো দেখা যাক, ইচ্ছে আছে মৃত্যুর আগে হলেও একবার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, যখন ধরো আমরা বড় হচ্ছি, হুম, হুম, একটা সময় তো আসে যে তোমাকে মানে একটা বয়স পর্যন্ত তুমি মায়ের মতো শাসন করছো, এই করছো, সব ঠিক আছে। হুম, তারপরে তো একটা সময় আসে যে আমাদের বন্ধু হয়ে উঠতে হবে, তাই তো? হুম, হুম। তার এই সময়টা তোমার কাছে কি খুব ইজি ছিল, নাকি মানে আমাদেরকে ক্যালকুলেট করা, বোঝা, এই ব্যাপারটা ডিফিকাল্ট ছিল, নাকি তোমাকে তোমার যে রোল চেঞ্জ করে মা থেকে বন্ধু হয়ে উঠতে হতো, হুম। এই প্রসেসটা ইজি ছিল? ইজি ছিল, কারণ মা হয়ে থেকে বন্ধু হয়ে যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয়, যদি সে মনে করে যে আমি বন্ধু হব। হুম আমার কাছেও খুব একটা ডিফিকাল্ট ছিল না বন্ধু হয়ে ওঠাটা, কারণ বন্ধু হয়ে উঠতে গেলে তার সাথে বন্ধুর মতনই মিশতে হবে, তবে আমি তার বন্ধু হয়ে উঠতে মানে পারবো। এরকম তো অনেক কথা থাকে যেগুলো সত্যি এখনো দাঁড়িয়ে আম, মা বাবাকে কিন্তু আমরা বলতে পারি না, সেটা আমরা একটা বন্ধুকে বলতে পারি। কিন্তু সেই জায়গা থেকেই দাঁড়িয়ে যদি একটা মা, একটা বাবা বন্ধু হয়ে যায়, সেই জিনিসটাই কিন্তু আমাদের, অনেকটা ইজি হয়ে যায় হ্যাঁ, life। গোপন থেকে ওপেন করতে কিন্তু খুব একটা সময় লাগে না। সময় লাগে না। তোমার কাছে একটা লাস্ট কোয়েশ্চেন করব। হুম। কাউকে কিছু বলতে চাও যেটা আজ অব্দি বলতে পারোনি? কাউকে কিছু বলতে পারিনি বলতে কি বোঝাতে চাইছিস? দ্যাট ক্যান বি এনিথিং, যেটা তুমি বলতে চাও, যেটা তুমি বলতে চাও, তোমার মধ্যে আছে জানি, তোমার সেটা সাথে- জিজ্ঞেস করছি। হ্যাঁ, যে সরলতাটা যেন সব সময় থাকে সবার মধ্যে, সে এত ঘোর প্যাঁচ জীবনটাকে না করে যদি সেটা সহজভাবে মেনে নেওয়া যায়। জানি অনেক পরিস্থিতি অনেকের খারাপ হয়, তখন সেটা মেনে নেওয়া যায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মনটাকে সহজ এবং সরল করে রাখা। এটা কি তুমি এটা কোনো কাউকে স্পেসিফিক কাউকে কিছু বলতে চাও, নাকি সবাইকে বলতে চাও? সবাইকেই বলতে চাই যে সহজভাবে থাকা। তাহলে তোমার কি কোনো স্পেসিফিক কাউকে কিছু বলার নেই? না। কেন কি তুমি যখন যেটা হয় সেটা বলে দিয়ে আসো? হ্যাঁ। ওকে, তো এই ছিল আমার লাস্ট কোয়েশ্চেন। তো এই দিক থেকে বলতে চাইবো যে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা গল্প হয়, আলাদা রকম লড়াই হয়। তো সেই ক্ষেত্রে তাদের সার্ভাইভাল স্কিলও কিন্তু আলাদা হয়, সিচুয়েশন আলাদা হয়। তবু তারা কোনো একটা জায়গায় কিন্তু মানে একই রকমভাবে সন্তানদের প্রতি রক্ষণশীল, নরম ও ভীত। অবভিয়াসলি আমাদের যদি সত্যি জগতে কোনো কিছুর বিনিময় ছাড়া যদি কেউ অপার বা অফুরন্ত ভালোবাসে, সেটা কিন্তু আমাদের মায়ের। তারা আফটার অল কিন্তু কিছু চায় না, শুধুমাত্র আমাদের ভালো থাকা চায়। তাই আমরা যতটা পারবো আমাদের আমাদের দিক থেকে তাদেরকে নিশ্চিন্ত রাখবো আর অনেকটা ভালোবাসা দেবো। এই কথাগুলো প্রত্যেকটাই আমি লিখেছি, এমনকি এই কথাগুলো যখন মায়ের সামনে বসি অবভিয়াসলি এই কথাগুলো আমার বেরোয় না। তো এই ছিল আজকে আমাদের পডকাস্ট। কেমন লাগলো জানাবেন। আমার মনে হয় আজকের পডকাস্টটাতে মা অনেক লাইট ফিল করছে, তাই না? হ্যাঁ, একদম।
আজকের পডকাস্টটাতে অনেক কিছু কথা এরকম জানলাম যেটা আমরা কখনোই জানতাম না, মানে আমি তো জানতামই না। তো এটা শুধুমাত্র আমার মনে হয় আমার মায়ের কথা নয়, আমার সকল মায়ের কথা। আর আমার মায়ের মতন যারা হাউসওয়াইফ কিংবা মনে করেন যে আমি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করিনি বা ভালো জায়গায় কাজ করিনি বলে আমি দমে আছি, আমার মা কখনোই সেটা নয়। ইভেন আপনারা যত যারা আমার মায়ের বয়সী হাউসওয়াইফ আছেন, ইভেন আমি নিজেও একজন হাউসওয়াইফ, কখনোই আমরা ভাবি না যে আমরা শুধুমাত্র হাউসওয়াইফ আর আমরা ফ্যামিলির প্রতি কোনো অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারছি না বলে আমাদের কি বলে আইডেন্টিটিটা নেই, এটা ভাববেন না। কেন কি আপনি যখনই নিজেকে একদিনের জন্য সংসার থেকে ছুটি দেবেন তখনই বুঝতে পারবেন সংসারে আপনার অবদান কত। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের যে আইডেন্টিটি, আমার মায়ের অ্যাজ আ হাউসওয়াইফ সেটা অনেক বেশি। অ্যাজ আ হিউম্যান বিইং তার আইডেন্টিটি আমরা যা পেয়েছি, এটাতে আমি বলবো আমি প্রত্যেক জন্মে এই মাকেই ফিরে চাই, এই বাবাকেই ফিরে চাই আর এই বাড়িকেই ফিরে চাই। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মা ভালো থাকুক, প্রত্যেকটা বাবা ভালো থাকুক। আমি জানি না আমার পাপাকে আমি কখনো কনভিন্স করতে পারবো কিনা এরকম একটা পডকাস্টের জন্য। বাবাকে দেখতে পারিস করে দেখতে বাবাকে কোনো পডকাস্ট দৌড়, পাপাকে কোনোদিন ওই পডকাস্টের জন্য কনভিন্স করতে পারবো না আমি জানি, কিন্তু করলে অনেক কিছু বেরোতো। বলো? হ্যাঁ, তা বেরোতো, হাড়ি থেকে অনেক কিছু বেরোতো। যেমন মাকে আজকে পডকাস্টে এনে মায়ের অনেকটা ভালো ফিল হচ্ছে, হালকা ফিল হচ্ছে, হোপফুলি পাপারও লাগতো। আমি যে মাকে জিজ্ঞাসা করেছিলাম জাস্ট কালকে একবারের জন্য, পাপাকে হলে আমাকে 1 বছর ধরে ঘিনিয়ে যেতে হবে, তাও পাপা পডকাস্টে আসবে না। পাপা এই জিনিসগুলো আমাকে সাপোর্ট করে কিন্তু কখনো জনসমক্ষে আমাকে মানে জনসমক্ষে নিজে আসতে চায়। পাপা একটু মানে কি বলবো, মায়ের মতো নয়, পাপা একটু শেকি, একটু শাই টাইপের আছে, একটু হালকা করে ইন্ট্রোভার্ট আছে আমাদের মতন। কিন্তু আমার মা হচ্ছে কি অ্যাম্বিভার্ট। তো সেই জন্য আমার মাকে নিয়ে আমার কোনো মানে জলঘোলা করতেই হয়নি। মা তার আগে আমার পডকাস্টে চলে আসার জন্য রাজি হয়ে গেছে। তো যাই হোক, আজকের পডকাস্টটা হচ্ছে এই, যদি আপনারা ইমোশনালি কানেক্ট করতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করে দেবেন, সব মায়েদের দেখাবেন। আজকে লাইক করতে বলবো না, সাপোর্ট যদি আপনাদের ভালো লাগে, আমি জানি সাপোর্টটা অটোমেটিক্যালি পাবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো কথা যেগুলো আমি অবান্তর বলে ফেলেছি, বা অনেকগুলো কথা যেগুলো আমার বলা উচিত বলতে পারলাম না, তার জন্য সরি, বিকজ আজকে আর আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।